জানেন নারী এবং উপরে উঠাইলে আমার তো হাত আমি একটু আপনার মুখটা পিছিয়ে রেখেন, হাত সামনে রাখেন। আচ্ছা, আমি একটু প্রথমে দুঃখ প্রকাশ করছি আমি বিলম্বে আসার জন্য। একটু দূরতে বললেন স্যার। আপনাদের অনেক ব্যস্ততা আছে, আপনাদেরকে আমরা 3টায় সময় দিয়েছিলাম। আপনারা জানেন যে বিষয়টা যেহেতু অত্যন্ত জটিল, 2টা বিষয় নিয়ে আজকে আমরা আপনাদেরকে এখানে অবহিত করব। তো একটু গুছানো দেরি হয়ে যায় সবকিছু মিলিয়ে, আর এইগুলো বিষয় নিয়ে খুব বেশি বিলম্ব করারও সুযোগ নেই। আমরা একবার চেয়েছিলাম আগামীকালকে করব, কিন্তু সেটা আইনগত কিছু বিষয়ে জটিলতা থেকে যায়। আমরা এই বিলম্বটা করতে চাই নাই, আর এটা নিয়ে আরো স্পেকুলেশন হবে, এটা আমরা চাই না। এই জন্য আমরা আজকেই দ্রুততম সময়ের ভিতরেই আপনাদেরকে অনুরোধ করেছি আমাদের পুলিশ অফিসে উপস্থিত হওয়ার জন্য। আপনারা আমাদের আবেদনে অনুরোধে সাড়া দিয়ে আমাদের হয়েছেন, যথাসময়ে আপনারা এসেছেন। আমরা যথাসময়ে এখানে আপনাদেরকে কার্যক্রম করতে পারি, এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমার বিশ্বাস আপনারা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা আজকে 2টা বিষয় নিয়ে কথা বলবো আপনাদের এখানে। স্যার আপনার ভয়েসটা মাইকে আসে না, শোনা যাচ্ছে না? না না স্পিকার বন্ধ নাকি? ওগুলো বন্ধ করে কেন? আমার এটা তো আরো হয়, এখন শোনা যায় না। আপনাদের এখানে অনেকগুলো মাইক্রোফোন, তো এটারে ভালো করে নাড়ানো যাচ্ছে না। এইটা দিয়ে দাও সবাইকে একটা করে। আচ্ছা, আমরা একটা বিষয় নিয়ে আজকে প্রথমত আলোকপাত করব। আমাদের এখানে আমাদের শহরেরই একজন নিবাসী, ভোলা শহরের মোহাম্মদ সাইফুল্লাহ আরিফ, বয়স 30। ওনার পিতার নাম মোহাম্মদ বশিরউদ্দিন। কালীবাড়ি রোডে 3 নং ওয়ার্ডের কালীবাড়ি রোডে বাসা, মসজিদে নববীর পেছনে, ভোলা পৌরসভার। ওনার আরেকটা পরিচয় ছিল, উনি ভোলা সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। ওনার বাসার সামনে, ওনার বাবার বাসার সামনে তার মৃতদেহ পাওয়া যায় গত 30/8/2025 তারিখ ভোরবেলা। ওনার বাবাই প্রথমত তার মৃতদেহটি শনাক্ত করেন রক্তাক্ত অবস্থায়। তারপর পুলিশকে খবর দিলে পুলিশ ওখানে যাওয়ার পরে আমরা বিধিমতভাবে আইনগত সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করার পর আমরা একটা হত্যা মামলাও রুজু করা হয়, এবং সেটা নিয়ে আমাদের তদন্ত চলমান ছিল। প্রাথমিকভাবে আমরা এরকমই ধারণা করেছিলাম যে এটা কোনো এক দুষ্কৃতকারী হয়তো তাকে নৃশংসভাবে হত্যা করে। পরবর্তীতে আমাদের যে তদন্তের বিষয় আছে সেগুলো নিয়ে আমরা যাচাই বাছাই করি। আর এটা একটু আমাকে যদি পাওয়ার পয়েন্ট আমি প্রেজেন্টেশনটা দিতে পারতাম, তাহলে আপনারা আরেকটু ভালোভাবে এটা অবহিত হতেন। আমি একদম প্রত্যেকটা বিষয় আপনাদের কাছে ব্যাখ্যা করে বোঝাতে পারতাম। তারপরে আপনারা প্রশ্নগুলো করলে আমার মনে হয় আরো ভালো হবে। কিন্তু এটা কি সম্ভব হবে এখানে? ওটা দেখলে আপনাদের জন্য ভালো হবে। আমরা যেটা পেয়েছি, উনি একটু হতাশাগ্রস্ত ছিলেন তার ব্যক্তিগত জীবনের কারণে, নানা রকম। আমাদের কাছে আরো কিছু বিষয় আছে, একটু মাদকের সঙ্গেও সম্পৃক্ততা ছিল, এবং মাদক সেবনের সঙ্গেও সম্পৃক্ত ছিলেন। ওনার বাড়িতে উনি একটা কক্ষে থাকতেন, এবং ওইখানে সিগারেট, ধূমপান সহ আর অন্যান্য মাদকের সঙ্গে ওনার জড়িত হওয়ার আমরা প্রমাণ পেয়েছি। উনি রাতের বেলা দীর্ঘ সময় পর্যন্ত ছাদে এবং ভবনে উনি পায়চারি করতেন, ঘুরতেন। তো ওই দিনও উনি এরকম রাতের বেলা পায়চারি করা অবস্থায় ওনার যে ওইটা একটা 3তলা ভবন, 4তলার ছাদ আছে এবং নির্মাণাধীন ভবন। সিঁড়িতে সেভাবে ওখানে প্রতিরোধ ব্যবস্থা নেই, প্রোটেকশন নেই। উনি যখন 3তলা থেকে 4তলায় উঠেন তখন ওই সিঁড়ি থেকে, ওই দিন আবার একটু বৃষ্টি ছিল রাতের বেলা, এটা 3টা থেকে 5টা, ভোর 5টার যে কোনো এক সময় ওখানে উনি হয়তো ওই পিছল খেয়ে বা স্লিপ করে দুর্ঘটনাজনিত কারণে নিচে পড়ে যান, এবং তার বডিতে আমরা যে ইনজুরি পেয়েছি শুধু মাথায় স্কাল ভেঙে গেছে, স্কালে ইনজুরি পেয়েছি, আর হাতে তার একটা হাতের কবজি ভাঙা পেয়েছি। এছাড়া তার পুরো দেহে আর কোথাও তেমন কোনো বলার মতো
ইনজুরি পাইনি। তো এটা থেকে আমরা তারপরে আরো ইয়ে করি, নিচে যে জায়গাটা উনি পড়েছেন সেই জায়গাটায় সিমেন্টের বস্তা ছিল, আরো কিছু পাথর ছিল, আর হচ্ছে 3 তলার যে সিঁড়ি ওঠার যে অংশটা ওই জায়গা ভাঙা ছিল 4 তলায়, আর 3 তলায় ওটার ভাঙা একটা অংশ নিচে পড়া ছিল, এবং যে জায়গায় ওনার মৃতদেহ পাওয়া যায় ওইখানেও কিছু ভাঙা ঢালাইয়ের অংশ পড়া ছিল। আর আমরা ওনার বাবার কাছ থেকে যে স্টেটমেন্ট পেয়েছি, ওনার প্রথমে যে উনি আমাদেরকে তথ্য দিয়েছেন সেই তথ্য থেকে জানা যায় উনি তাকে উল্টো অবস্থায় পেয়েছিলেন, মানে ও ডেড বডিটা উল্টো অবস্থায়, মানে যেটাকে আমরা উপর হওয়া বলি, উপর হওয়া ছিল, এবং উনি তাকে চিৎ করে শোয়ানোর পরে তারপরে তো উনি যখন ডাক চিৎকার করেন আশপাশ থেকে লোকজন আসে, তারপরে পুলিশেও খবর দেওয়া হয়, পুলিশে যান। তো সার্বিক বিষয় বিশ্লেষণ করে আমরা যেটা পেয়েছি এটা একটা দুর্ঘটনাজনিত মৃত্যু। উনি 3 তলা থেকে যখন 4 তলায় ওঠেন তখন ওই সিঁড়ি কোটা থেকে ওইখানে ওই ঢালাই ভেঙে নিচে পড়ে ওনার এই মর্মান্তিক মৃত্যুটি হয়েছে। এটা কোনো হত্যাকাণ্ড ছিল না, যদিও আমরা একটা হত্যা মামলা নিয়েছিলাম প্রাথমিক ধারণা থেকে। এইটা আমরা এই রহস্য এইভাবে আমরা এটা উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি। আর আমরা আপনাদেরকে সেটার একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আছে, প্রত্যেকটা পিকচারকে এখানে আপনাদেরকে দেখিয়ে এটা মোটামুটি একটা ধারণা দিতে চেয়েছি। আমরা প্রস্তুতও আছি, আপনারা যদি সময় দেন আমরা সেটা আপনাদেরকে পরিবেশন করবো এখানে। আরেকটা হচ্ছে আমাদের খুব সাম্প্রতিক যে একটা হত্যাজনিত ঘটনা হয়েছে, সেটা হচ্ছে আমাদের জর্নাবাদ এলাকায় আমাদের একজন স্বনামধন্য আলেম এবং উনি মুহাদ্দিস, পাশাপাশি উপজেলা মসজিদের খতিব জনাব আমিনুল হক ওরফে নুমানি হুজুর, ওনার নিজ ঘরে উনি ছুরিকাঘাতে নৃশংসভাবে মৃত্যুবরণ করেন গত 6-9 তারিখ 2025 রাত 9টার দিকে আনুমানিক উনি ছুরিকাঘাতে নিহত হন। তারপর এটা শোনার সঙ্গে সঙ্গে ওখানে যারা আশপাশে তার শুভাকাঙ্ক্ষী বা আশপাশে প্রতিবেশী ছিলেন তারা তো তাকে হাসপাতালে নিয়ে আসেন, আর পুলিশ 999-এর মাধ্যমে খবর পেয়ে ওখানে যায়, পাশাপাশি হাসপাতালেও যায়। হাসপাতালে উনি চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণের মধ্যেই উনি মৃত্যুবরণ করেন। আমরা এইটা থেকে এটা একটু ক্লুলেস ছিল আমাদের কাছে, তবে আমরা শুরু থেকেই এটা একটা ধারণা ছিল যে খুব নিকট কেউ ওনাকে এই হত্যাটা করেছে। আমি ওই সময় ব্যক্তিগতভাবে ওই দিন আমি স্টেশনে ছিলাম না, এবং আগের যে ঘটনাটা বললাম সাইফুল্লাহ আরিফ, ওই দিনও আমি স্টেশনে ছিলাম না, পরবর্তীতে আমরা এসে কাজ শুরু করেছি। এটা নিয়েও তাৎক্ষণিকভাবে আমাদের জেলা পুলিশের কয়েকটা টিম কাজ শুরু করে, আমাদের থানা পুলিশের টিম প্লাস হচ্ছে ডিবি এবং সাইবার, ওরা কয়েকটা টিমে ভাগ হয়ে কাজ শুরু করে এবং তারা অত্যন্ত পরিশ্রম করেছে, প্রত্যেকটা বিষয়কে পুঙ্খানুপুঙ্খানু বিশ্লেষণ করেছে। এবং আমরা এটা যে আমরা একটু আপনাদেরকে এই বিষয়টা একটু অবহিত করি, আমরা প্রত্যেকটা ক্ষেত্রে এটা চেষ্টা করি যেন কোনো একজন নিরপরাধ ব্যক্তি কোনো একটা দুর্ঘটনা বা অপরাধ হলে হয়রানির শিকার না হন। এই ধৈর্যটুকু আমাদের একটু ধারণ করা উচিত, কিন্তু অনেকের এই ধৈর্যটা হয়তো থাকে না। আমরা এটা চেষ্টা করেছি সবসময়, প্রত্যেকটা ক্ষেত্রে চেষ্টা করি, কিন্তু আমাদের আন্তরিকতা সবসময় থাকে এই অপরাধের রহস্য উদ্ঘাটনের জন্য। এক্ষেত্রে আমরা আমাদের দায়িত্বে অবিচল ছিলাম, আপনাদের অনেকের সহযোগিতা ছিল, আন্তরিকভাবে আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন। সেটার ফলশ্রুতিতে আমরা গতকালকে মোটামুটি নিশ্চিত হই, গতকালকে মানে 12 তারিখ, যে এইটা কে এই হত্যাকাণ্ডটা সংঘটিত করেছে। তারপর সেটা নিয়ে আমরা কাজ করি এবং এর ভিতরে আমরা অনেকগুলো সাক্ষ্য সংগ্রহ করেছি। এর মধ্যে প্রাথমিকভাবে আমরা যে ওই দিন ঘটনাস্থলে গিয়ে যে সাক্ষ্যগুলো পেয়েছিলাম এই বিষয়ে এটা নিয়ে আমাদের একটা পাওয়ার পয়েন্ট আছে, আমি ছবিগুলো আপনাদেরকে দেখাবো। প্রাথমিকভাবে যে সাক্ষ্যগুলো পেয়েছিলাম আমরা, ওনার দেহে আমরা মেজর 4টা, গুরুতর 4টা আঘাতের চিহ্ন পেয়েছিলাম, ধারালো অস্ত্রের আঘাত। এছাড়া বুকের পাশে একটা দাগ ছিল, আঘাতগুলো ছিল বুকে, পেটে, ঘাড়ে, খুবই পরিকল্পিত আঘাত, ধারালো অস্ত্রের আঘাত। এবং ওনার ঘরে রক্ত ছিল, মানে একদম অনেক রক্ত ছিল, কিন্তু খুব দস্তাদস্তির কোনো আমরা চিহ্ন পাইনি।
তারপরে আমরা আমাদের যে টিম গিয়ে ওনার ঘরের থেকে পিছনের দিকে যেতে একটা টি শার্ট একটা ব্যাগে পায়। আমাদের অনেকেই ওখানে ছিলেন। একটা গেঞ্জি, টি শার্ট মানে গেঞ্জি, তা ওটা একটা ব্যাগে ছিল, খুব পরিপাটি করা ছিল। তারপরে একটু পিছনে যাওয়ার পরে যে দিক দিয়ে খাল আছে ওইখানে গিয়ে ওই গাছের উপরে কিছু ব্লাড স্পট পায়, ব্লাডের রক্তের কিছু ফোঁটা ছিল। তো এর কিছু পরে গিয়ে আমরা একটা মাস্ক পেয়েছিলাম, আপনারা অনেকেই সাথে ছিলেন, আমাদের টিম ওইটা ওই দিনই পেয়েছে, একটা ফেস মাস্ক। এগুলো আমরা ওই দিন পেয়ে যাই। তারপরে আমরা নানাভাবে ওখানে যারা ফার্স্ট রেসপন্ডার ছিলেন, তারপরে যারা গিয়েছেন, তারপরে আমরা ডিজিটালি যত রকমের তথ্যগুলো আছে সেগুলো নিয়ে আমরা বিশ্লেষণ করেছি। ওনার ব্যক্তিগত সুদপুট কে আছে, উনি আমরা যতটুকু জেনেছিলাম উনি বিভিন্ন জায়গায় একজন আলেম ছিলেন, স্বনামধন্য, বিভিন্ন জায়গায় উনি ভালো বক্তা ছিলেন, অত্যন্ত মেধাবী একজন আলেম ছিলেন। ওনার ছাত্র জীবনে তার প্রশংসনীয় সাফল্য আছে। সব মিলিয়ে সব কিছু বিষয় নিয়ে আমরা কাজ করার চেষ্টা করি। করতে 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 আমরা এমন একটা বিষয় আবিষ্কার করে ফেলি বা উদ্ঘাটন করি, সেটা একটু শকিং। সেটা হচ্ছে আমরা তারপর ওনার ফ্যামিলি আবার ছিল না, ওনার একটা ছোট ইমিডিয়েট মানে দ্বিতীয় সন্তান মেয়ে, এই তার পিতার মৃত্যুতে একটু অসুস্থ হয়ে যায় মানসিকভাবে, তাকে চিকিৎসা করানোর জন্য তার স্ত্রী সহ অন্যরা ঢাকায় ছিল। আমরা তাদেরকে খুব ভালোভাবে জিজ্ঞাসাবাদ করতে পারছিলাম না, ওনারা পরশু ঢাকা থেকে এসছেন। তারপরে আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করি। ঘটনার দিন ওনার স্ত্রী বাসায় ছিলেন না, এটা আপনারা ইতিমধ্যেই জেনেছেন। ওনার স্ত্রী ওনার পিতার বাড়ি তজুমুদ্দিনে খাসেরহাট এলাকায় গিয়েছিলেন, 5 তারিখে গিয়েছিলেন। আর এই ঘটনাটা ঘটে 6 তারিখে। তো 6 তারিখ রাত আনুমানিক 9টা। তো তারপরে ওনারা আসেন, ওনারা এরপরে এসেছিলেন। তো আমরা যে বিষয়টা তখন গিয়ে বের করি সেটা হচ্ছে, আমরা যখন জিজ্ঞাসাবাদ বিভিন্ন বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করছিলাম, প্রাথমিকভাবে আমরা তার যে নিজের সন্তান, প্রথম সন্তান তার ছেলে রেদওয়ান, তার হাতে কাটা দাগ পাই। এইটা দিয়ে আমাদের সন্দেহটা শুরু হয়। তারপরে তাকে অন্য সব পরিবারের সদস্য অন্যদের মতো তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়। তারপরে করতে 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 একটা পর্যায়ে গিয়ে আমরা যেটা জানতে পারি, এই নৃশংস হত্যাকাণ্ডটি তার নিজের সন্তানই এটা করেছে। এবং এই নিয়ে আমরা অনেকগুলো তথ্য পেয়েছি। তার সন্তান, এটার একটা অন্যতম কারণ ছিল তার পিতা তাকে অত্যন্ত কড়া শাসনে রাখতেন, এটা তার একটা অভিযোগ। এবং এই ছোট থেকে এই কড়া শাসনের কারণে তার ভিতরে একটা বিক্ষুব্ধ ভাব জন্ম নেয়, ক্ষোভ, এবং তার কাছে মনে হতো যে তার কোনো স্বাধীনতা নেই। সে খুবই তার পিতার মতো, তার সন্তান অত্যন্ত মেধাবী ছাত্র, সে ক্লাসে ফার্স্ট হতো, তারপরেও তার কোনো স্বাধীনতা ছিল না, তাকে প্রচণ্ড মারধর করতো, এরকম তার অভিযোগ। তো এগুলো থেকে তার ক্ষোভ তৈরি হয় এবং বিভিন্ন সময়ে সে বাড়ি থেকে পালিয়ে যাওয়ারও চিন্তা করেছে মুক্তির জন্য। তার পরবর্তীতে সে আত্মহত্যারও চেষ্টা করেছে। মাস 2 আগে উনি ওই ছেলে তার আত্মহত্যার চেষ্টা করে। যদিও এই সন্তান তার পিতারই মাদ্রাসায় লেখাপড়া করে, কিন্তু গত 2 মাস যাবৎ কিন্তু সে বাসায় থাকে না। এটা আপনারা যারা জানেন, আশপাশে থাকেন তারা জানেন। তো কেন? কারণ সে একবার আত্মহত্যার চেষ্টা করেছিল। তার পরবর্তীতে তার মামার বাসায় তাকে নিয়ে রাখা হয়, মামার বাসায় থাকেন কিন্তু পড়েন এই মাদ্রাসায়। তো ওই সময় থেকেই সে তার ভিতরে একটা চিন্তা আসে যে আমার মুক্তির জন্য 2টা রাস্তা, একটা হলো তাকে আত্মহত্যা করতে হবে অথবা তার বাবাকে সরিয়ে দিতে হবে। একটা মানসিক একটা বিকৃতির মতো অবস্থা তার ভিতরে তৈরি হয় এবং সে এটা নিয়ে চিন্তা করতে থাকে এবং সে বিভিন্ন মুভিও দেখতো, সাইকো টাইপের যে মুভিগুলো আছে এগুলো দেখে, একটা মুভি দেখে তাকে অনুপ্রাণিত করে যে এরকম এক ব্যক্তি এরকম সে চাপের ভিতরে থেকে, যে মানসিক চাপের পরে থেকে সে যে তাকে চাপ দিত তাকে সে কীভাবে হত্যা করে, এটা পরের থেকে সে এই পরিকল্পনাটা করে এবং সে একটা ছুরি অর্ডার করে দারাজে। গত 2 তারিখে সে দারাজে একটা ছুরি অর্ডার করে, ওই ছুরিটা সে 5 তারিখে রিসিভ করে। তো তার উদ্দেশ্য ছিল 4 তারিখে তার বাবাকে
সে হত্যা করবে। এবং 4 তারিখে তার প্ল্যান ছিল সে ফজরের নামাজের পরে অনেক সময় সে খুঁজছিল কখন করবে, তো ফজরের নামাজের পরে তার একটা পরিকল্পনা ছিল। কিন্তু 4 তারিখে তার ছুরিটা তখন পর্যন্ত তার হাতে পৌঁছায় নাই। 4 তারিখে তার মা তাদেরকে ফোন দিয়ে বলে যে সে নানার বাড়ি আসছে। তো এইটার পরে তার প্ল্যানটা সে চেঞ্জ করে, যে তাহলে তো সুযোগটা হয়ে গেল। যে তাহলে সে প্ল্যান করে যে 6 তারিখে এটা তার জন্য একটা সুবর্ণ সুযোগ। 6 তারিখে সে এশার নামাজের পরে সে বাসায় গিয়ে এই কাজটা করবে। তো যথারীতি পরিকল্পনা অনুযায়ী সে বাসা থেকে চলে আসে, তজিমুদ্দিন থেকে খোলায় চলে আসে। এসে সে তার ওই মেইন গেটের দরজা খোলা ছিল, কিন্তু ভিতরের দরজা যে বাসার যে দরজাটা সেটা তালাবদ্ধ ছিল। তার ভিতরে পিছনে গিয়ে সে অবস্থান করে। তখন এর আগে সে এই পরিকল্পনার জন্য সে আরও কিছু কাজ করে পরিকল্পনা বাস্তবায়নের জন্য। একটা কালো শার্ট সে ক্রয় করে মানে তার মামার দোকান থেকে এটা সংগ্রহ করে। কালো শার্ট কেন নিয়েছে? কারণ সে কালো শার্টে রক্ত লাগলে এটা দেখা যাবে না, এই জন্য কালো শার্ট সে নির্বাচন করে। আর একটা ক্যাপ সে ক্রয় করে, এটা ভোলা সদরেরই একটা দোকান থেকে ক্রয় করে। আর একটা ঘড়ি সে তার মামার বাসার থেকে নিয়ে আসছিল। আপনারা যারা আমাদের এই তদন্তের সঙ্গে সহযোগিতা করছিলেন তারা জানেন, আমরা তার বাসা থেকে একটা প্লাস্টিকের ঘড়ি তৈরি করেছিলাম, এটার ফিতা ছেঁড়া ছিল। তো এই ঘড়ির মালিককে আমরা খুঁজছিলাম। এই ঘড়িটা তার মামার টেবিল থেকে সে নিয়ে আসছিল, প্লাস্টিকের একটা ঘড়ি, ওই যে কালো রঙের। তো এই ঘড়িটাও সে ওই সময় নিয়ে আসে টাইম ঠিক রাখার জন্য। খুব অল্প সময়ই সে এখানে পেয়েছে, 5 থেকে 7 মিনিটের মধ্যে সমস্ত কার্যক্রম সম্পন্ন হয়েছে। তো সে শার্টটা পরে আসেনি, শার্টটা পরেছে এইখানে বসে, এই বাসায় বসে পিছনে এসে এটা পরিধান করেছে। আর পরে আসছিল একটা ওই গেঞ্জি নিয়ে আসছিল, গেঞ্জিটা সে শার্ট খুলে তারপরে এই গেঞ্জিটা পরে যাবে। ওই গেঞ্জিটাই আমরা আগে জব্দ করেছিলাম। আমরা যে ঘরের পাশে একটা গেঞ্জি জব্দ করেছিলাম পলিথিনের প্যাকেটে, ওটা ছিল সেই গেঞ্জি। আর সে তখন এই ঘরে যখন তোর বাবা নামাজ পড়ে গিয়ে দরজা ভিতরে লক, মেইন গেটটা লক করে দরজা উনি লক করে ভিতরে গিয়ে উনি পাঞ্জাবিটা রেখে কম্পিউটার, ও ছেলে জানতো তার বাবা যে কম্পিউটারে কাজ করে, এটা তার জানা ছিল। যখন উনি 8:51 দিকে তার বাসায় প্রবেশ করেছে, আমরা যে অন্য যারা রেসপন্ডার ছিল এবং যারা তার সঙ্গে নামাজ পড়েছেন তাদের বক্তব্য থেকে আমরা এরকমই একটা সময় পাচ্ছিলাম, 8:50 বা 52 দিকে, 51-52 দিকে উনি মসজিদের থেকে বাসার দিকে গিয়েছেন। তো আমরা তাকে ওই ছেলে যখন উনি ওনার বাবা যখন ওই কম্পিউটারে কাজ শুরু করেছে, তখন এই ছেলে দরজায় নক করে। দরজায় নক করার পরে বাবা তাকে জিজ্ঞেস করে কে, তখন বলে বাবা আমি রেদওয়ান। তখন সে ওই বলার পরে বাবা দরজা খুলে দিলে ঢুকেই সে, এর আগে সে যখন ঘরের পিছন থেকে আসে সিঁড়িতে সে কিছুক্ষণ বসেছিল। তার বক্তব্য মতো তার শরীর তখন কাঁপছিল, কিন্তু তার সিদ্ধান্ত ছিল না, এই সিদ্ধান্তটা সে যে কোনো মূল্যে হোক ওই দিনই বাস্তবায়ন করবে, এছাড়া আর তার মুক্তির কোনো উপায় নাই। এই চিন্তা থেকে সে যখনই দরজাটা খুলে সে কোনো রকম কাল বিলম্ব না করেই প্রথম ছুরিটা চালায়, যেটা তার পেটের কাছাকাছি একটা স্পট আছে, আপনারা ওইটা প্রথম লাগে। এটা লাগার পরে ওর বাবা ছুরিটা ধরে ফেলে। আমাদের সুরত হালেও ওর বাবার হাতে কাটার দাগ আছে। তখন ধরে ফেলার পরে ও মাপ চায় তার বাবা, যেহেতু বাবা আমাকে মারিস না, আমাকে মাফ করে দে। সে তখন বলে ঠিক আছে, কমিটমেন্ট করে করবে না। তখন তার হাত থেকে যখন ওই যে ছুরিটা ছড়াইতে যায় তখন তারও হাতটা কেটে যায়, এই রেদওয়ানের হাতও কেটে যায়। ওই কাটা দাগটাই আমরা পরে পেয়েছি। তারপরে সে বুকে পেটে এরকম 2টা ইয়া করে এবং তার বাবা তখন চিৎকার দিলে তখন গলায় মারে। এবং তার ধারণা ছিল আগে থেকে যে ঘাড়ের পিছনে যে আমরা একটা কাটা দাগ পেয়েছি, যে কিভাবে মারলে মৃত্যু নিশ্চিত হয়, এটা সে ওই মুভি দেখে পেয়েছে। ঘাড়ের পিছনে সে ওই সময় একটা আঘাত, তার বাবা তখন বাঁচাও চিৎকার করেছিল। এই বাঁচাও চিৎকারটা পাশের বাড়ির এক মহিলা আছেন,
আয়ানের মা, হ্যাঁ ওনারা কিন্তু শুনেছে। এবং রাস্তার একজন রাজন নামে এক লোককে আমরা পেয়েছিলাম, রাজনও শুনেছে। এই আয়ান গিয়ে তারপরে ওই মাদ্রাসায় গিয়ে জহিরুলকে এবং আরিফকে প্রথমত ডেকে আনে, যারা ছিল ফার্স্ট রেসপন্ডার, প্রথমত যারা সাড়া দেয়। ওনারা এসে কিন্তু দরজা বন্ধ পেয়েছে, পাওয়ার গেটটা, মেন গেটটা বন্ধ পেয়েছে। তারপরে তো টিন ভেঙে তারা ভিতরে ঢুকেছে। ওই যখন ঢুকে এর মধ্যে, যখন তার বাবা চিল্লাচিল্লি শুরু করে ওইটা সাউন্ড, তখন তো গলায় মেরেছে, বাবা পড়ে যায়। সে দ্রুত দরজাটা আটকে বাইরে চলে যায়, পিছনে চলে যায়। এর মধ্যেই খুব দ্রুতই কিন্তু আবার ওই রেসপন্স টিম আসে এবং ওরা গেট খুলে দিলে আরও লোক ঢুকে, আশপাশের সবাই ভিতরে চলে আসে। সে পিছনে ছিল, বেশ কিছুক্ষণ ছিল। তার বক্তব্য হচ্ছে যদি পিছনে কেউ যেত ওই সময় তাহলে হয়তো আমি ধরা পড়তাম। তো যখন ভিতরে লোকজন অনেক চলে আসে তখন সে আর ওই ঝুঁকি নেয় নাই, সে ওই পিছন দিকে ওই যে গাছের ওই দিক দিয়ে একটা লাফ দিয়ে গিয়ে পার হয়ে চলে যায়। যখন চলে যায় তখন তার যে ছুরিটা ছিল সেটা খালে ফেলে দেয়। আপনারা জানেন আমরা আমাদের আজকে একটা চৌকস দল এবং পাশাপাশি আমরা একটা স্থানীয় পুলিশ সহায়তা নিয়ে ওই তার দেখানো মতো যে জায়গাটা সেখান থেকে ওই ছুরিটা উদ্ধার করেছি আজকে। এটা আমাদের জব্দ আছে। এই হলো মোটামুটি। তারপরে ওখান থেকে সে ওই খালের পাশ দিয়ে একটা বাড়ি আছে, ওই যে ব্রিজ আছে একটা, কালভার্ট, ব্রিজের আগে একটা বাড়ি আছে, ওই বাড়ির ভিতর দিয়ে ও খাল পার হয় না, এদিক দিয়ে গিয়ে কালো শার্ট এবং ক্যাপ পরিহিত, মাস্ক পরিহিত, মাছটা তখন ওখানে ফেলে যায়। ওই মাছটা আমাদের জব্দ আছে, একটা মাস্ক আমরা আগেই জব্দ করেছিলাম। ওই বাড়ির ভিতর দিয়ে যাও, ওর বক্তব্য মতো ওইখানে একজন বয়স্ক মহিলা আছে, তার সঙ্গে তার যোগাযোগ হয়েছিল। তার যেহেতু ক্যাপ ছিল এবং কালো শার্ট ছিল, ভদ্রমহিলা ভাবে তাকে, তার ছিল যে শার্ট পরা অবস্থায় তাকে কেউ দেখে নাই, তাকে কেউ কোনোদিনও চিনতে পারবে না, তার একটা ধারণা ছিল। উঠে রাস্তায় উঠে কিছু দূর যাওয়ার পরে একটা অটো পায়, অটোকে যেতে বলে, সে ওই শহর পর্যন্ত আসবে এরকম তাকে অটোকে পুরো তাকে প্রস্তাব করলে অটোওয়ালা বলে না আমি এত দূর যাবো না। তখন বলে আপনি কোন পর্যন্ত যাবেন, যেই পর্যন্ত যাবেন ওই পর্যন্ত যাবো, এটা বলে সে অটোতে। তখন তার হাতে রক্ত ছিল এবং শার্টে রক্ত ছিল, শার্টের রক্ত তো বোঝা যাচ্ছিল না তার বক্তব্য মতো। তো সে সেই অটোতে উঠে কিছু দূর যাওয়ার পরে আরও কিছু প্রমাণ আমরা পেয়েছি। অটোওয়ালাকেও আমরা বের করে ফেলবো আশা করছি, কারণ আমাদের কাছে কিছু এই সংক্রান্তে আমাদের কাছে তথ্য আসছে। অটোওয়ালাকে নিব আমরা সাক্ষীর জন্য, তাকে আমরা নিয়ে আসবো। অটো দিয়ে আমাদের কিছু দূর আসে, পুলিশ লাইন্স পার হয়ে মোট পর্যন্ত এসে এইখান থেকে সে হেঁটে হেঁটে বাংলা স্কুল পর্যন্ত একরকম ঊর্ধ্বশ্বাসে। এর আগে সে ওইখানে একটা মসজিদে, এই মসজিদের নামটা যেন খলিফাপট্টি মসজিদে গিয়ে সে এটা ওয়াশ করে হাতগুলো। এবং তার ইয়াটা হচ্ছে আমার কাছে তখন মনে হচ্ছিল একটা আটশে গন্ধ, মানে বাজে একটা গন্ধ তার কাছে আসছিল। এটা আমাদের কাছে মনে হচ্ছে এটা হয়তো তার মানসিক একটা বিরাট থেকে হচ্ছিল, কারণ এত দ্রুত গন্ধ, বাজে গন্ধ পাওয়ার কথা না। তো এটা তার ভিতরে কাজ করছিল। সে আসে বাংলা স্কুল পর্যন্ত আসে, এখানে আসার পরে একটা সিএনজি নেয়, সিএনজি নিয়ে তারপরে ওই সিএনজিতে আরও যাত্রী ছিল, এগুলো নিয়ে সে সোজা তজুমুদ্দিন চলে যায় খাসিরহাটে। তো ওইখানে গিয়ে ওইখানে তো সে ফ্রেশ হয়ে বাসায় ঢুকে যায়। এই হচ্ছে মোটামুটি আমাদের এই ঘটনাটা। আমরা যেটুকু পেয়েছি, আমাদের যে সাক্ষ্য প্রমাণগুলো সংশ্লিষ্ট যেগুলো পেয়েছি এখন পর্যন্ত আমার যতটুকু মনে আছে আপনাদেরকে আমি বললাম। এরপরে যদি আরো কোনো প্রশ্ন থাকে, এই হত্যাকাণ্ডে কি ছেলে একাই ঘটেছে না তার সাথে সহযোগী? এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে, আমরা যে সাক্ষ্য প্রমাণ পেয়েছি, তার ছেলে একাই জড়িত। বয়স কত? 17 বছর 3 মাস তার সার্টিফিকেট অনুযায়ী। দারাজের যে ছুরিটার কথা আপনি বলেছেন যে সে অর্ডার দিয়েছিল, ওই ছুরি দিয়ে কি তাকে হত্যা করেছে? ওই ছুরি দিয়ে হত্যা করেছে। আর কিছু বলবেন? রিমান্ডের বিষয়ে কোনো কিছু আছে কিনা? হ্যাঁ, আটক করা হয়েছে তজুমুদ্দিনের মামা বাড়ি থেকে। না, ওর বাসা থেকে। আমরা প্রথমত আটক করি না, আটক পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করছি, সেই হিসেবে জিজ্ঞাসাবাদ করেছি। ওকে জিজ্ঞাসাবাদ কবে? কালকে রাতে আমরা স্যার ওর যখন হাত কেটেছে ওইখানে কোনো সেলাই লেগেছে, এবারে হাতটা কোনটা, ডান হাত না বাম হাত ছিল? এই কোন হাত? বাম হাতে। সেলাই লাগছে না, ও চিকিৎসা চামড়া চলে গেছে। আর ওর নানি বাড়িতে রাত্রে কয়টায় গিয়ে বুঝেছে? 11টা।
11টা সেখান থেকে আবার আসছে হাসপাতালে। একটু সাউন্ড করেন না, উনি একটা কি বলেন। দুটি ঘটনাটা মোটামুটি এখন ক্লিয়ার ছিলাম এবং স্যার এর পাশাপাশি স্পিকার হত্যাকাণ্ড নিয়ে কিন্তু গোলাবারুদের মধ্যে একটা উৎকণ্ঠ এই ঘটনার সর্বশেষ আপডেট। আচ্ছা, একটু ধন্যবাদ আপনাকে। ইপসিতা না, ইপসিতা হত্যাকাণ্ডটা নিয়ে একটু যদি একটু কথা না বলেন, একজন করে কথা বললে একটু ভালো হয় মনে হয়, সবাই শুনতে পারবে। এইখানে কথা হচ্ছে, একটু ভাই একটু পরে কথা বললে ভালো হয়, অন্যরা শুনতে পারবে না। একজন করে বললে অন্য সবারটাই ক্লিয়ার হবে। ইপসিতা হত্যাকাণ্ড বিষয়টা এটা অত্যন্ত আলোচিত একটা ঘটনা। এটা হত্যাকাণ্ড ঠিক বলা যাবে না। এটা আমাদের যে তদন্তে, এটা আমরা আসলে অফিসিয়ালি তদন্ত করছি না, কিন্তু ওই যে মানে পুলিশের কাছে সবাই প্রত্যাশা করে। আর যেহেতু উনি ভোলার নাগরিক ছিলেন, ভোলার মানুষ, তো এটা মূলত নৌ পুলিশ চাঁদপুর তদন্ত করছে, আপনারা জানেন এটা বিষয়টা। তো ওই এলাকায় যেহেতু ওনার মৃতদেহটা পাওয়া গিয়েছিল, এই জন্য ওখানে অফিসিয়ালি তদন্ত, আমরা একটা ছায়া তদন্ত করেছিলাম আনঅফিসিয়ালি। তো এটা যেটা প্রাথমিকভাবে আমরা যতটুকু জেনেছি, এটা একটা আত্মহত্যাজনিত ঘটনা, এবং ওইখানে তার যে লঞ্চে যে ভিডিওগুলো পেয়েছি, ওইখান থেকে যেটা একদমই আপনাদেরও অনেকের কাছে আছে ভিডিওগুলো, একদম লাস্ট ইয়ে পর্যন্ত, যে লঞ্চ থেকে উনি ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করে। তার পারিবারিক অনেক সমস্যা ছিল, সাংসারিক জীবনের সমস্যা ছিল, এগুলো কোনো একটা কারণে হয়তো হয়ে থাকতে পারে। এইগুলো সবই আমার ছায়া তদন্তের অংশ। আমরা অফিসিয়ালি এটার জন্য নির্ধারিত সংস্থা না, এটা নৌ পুলিশ তদন্ত করছে। আর ঘটনাস্থলটাও যেহেতু ভোলায় না, ভোলার মানুষ উনি, কিন্তু ঘটনাস্থলটা ভোলায় না, ঘটনাস্থলটা ভিন্ন একটা এলাকা। আপনারা জানেন, যারা আইন বিষয়ে যথেষ্ট যারা জ্ঞান রাখেন, ঘটনাস্থলটা যেখানে থাকে ওই এলাকায় সাধারণত তদন্তর কাজটা করে থাকে। আচ্ছা, আমাদের মৌলানা কামাল সাহেব আসছেন না, ওনাকে আসতে বলেছিলাম। আমাদের যে ওই নুমানি সাহেবের শ্বশুর, উনি আমাদেরকে যথেষ্ট সহযোগিতা, অত্যন্ত মানে উনি অত্যন্ত একজন ভালো মানুষ, জেন্টলি উনি সহযোগিতা করেছেন। ওনার সহযোগিতা না থাকলে হয়তো আমরা এত দূর হয়তো যেতে পারতাম না। তো যাই হোক, সবকিছু মিলে আপনাদের সহযোগিতা ছিল। আমাদের দলের যারা যারা আমার টিমে যারা কাজ করে, তাদের নিরলস পরিশ্রম ছিল, নিষ্ঠা ছিল, একাগ্রতা ছিল, সব মিলিয়ে। যদিও এটা একদমই নৃশংস একটা বিষয়, পরিবারের বিষয়, এই হত্যাকাণ্ডের রহস্যটা উদ্ঘাটিত হয়েছে, না হলে তো অনেক প্রশ্নের সম্মুখীন ভোলা জেলা পুলিশকে হতে হতো। তো আমি সবসময় একটা কথা বলি, যারা আমার কাছে আসেন, যে দেখেন একটু ধৈর্যরা ধরেন, আস্থা রাখেন, আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি নেই। এখন পর্যন্ত ভোলায় যা কিছুই হয়েছে আমরা চেষ্টা করেছি সেটা একটা সমাধানে আসতে। আমাদের কাজ তো হচ্ছে উদ্ঘাটন করা এবং সেটা বিজ্ঞ আদালতে সুপর্দ করা, আদালতের নজরে আনা, বিচারের কাজ তো তাদের। আমরা এটা করার চেষ্টা করেছি। আমরা আইন শৃঙ্খলাও রক্ষা করার জন্য যথেষ্টভাবে চেষ্টা করে যাচ্ছি। দেশের সার্বিক অবস্থা অনুযায়ী ভোলা কেমন আছে এটা আপনারাই বিশ্লেষণ করবেন, আপনারা মূল্যায়ন করবেন। সার্বিক অবস্থা বিবেচনায় নিতে হবে সেক্ষেত্রে বাংলাদেশে। তো এটা বিবেচনায় নিয়ে আপনারা, আমার মনে হয়, আমাদেরকে আরও সহযোগিতা করবেন, আপনাদের মূল্যবান পরামর্শ দিয়ে। পাশাপাশি আমি একটা কথা বলতে চাই, আমরা এই যে একটা হত্যাকাণ্ড হলো, যেটা আমাদের নুমানি সাহেবের যে মর্মান্তিক হত্যাকাণ্ডটা, এটা থেকে আমাদের মানে প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা পরিবারের জন্য কিছু শিক্ষণীয় বিষয় আছে আমি মনে করি। এটা আমি জেলা পুলিশের পক্ষ থেকেও একটা আবেদন রাখবো। আমাদের অবশ্যই অনুশাসন দরকার আছে। পরিবারের সন্তানদের আমরা সবাই ভালো চাই, সবাই বড় হোক, সফল হোক, কিন্তু সেটা যেন অনুশাসনটা যেন মাত্রা অতিরিক্ত না হয়ে যায়। সন্তানকে আমরা যেন তাদেরকে আমরা তাদের অনুশাসনে রাখবো, খেয়াল রাখবো, পাশাপাশি এটাও খেয়াল রাখতে হবে যেন বিগড়ে না যায়, যেন তার ভিতরে বিক্ষুব্ধ প্রতিক্রিয়া তৈরি না হয়। তাহলে হয়তো এরকম একটা মর্মান্তিক ঘটনা নাও হতে পারবে। তো যাই হোক, আপনি কি যেন বলছিলেন? স্যার, বলতে চেয়েছিলাম যে নিজে সে আত্মহত্যা করতে চেয়েছিল বা তার বাবাকে সে এর আগেও হত্যা করতে চেয়েছিল, এই বিষয়ে তার মামা বা মায়ের কোনো বক্তব্য কি আমরা জানতে পেরেছি? না, ওটা তার প্ল্যান ছিল, তার মানসিক ইয়া ছিল। আর সে তো নিজে বাসা থেকে কয়েক করে চলে যেতে চেয়েছে, আত্মহত্যার চেষ্টা করেছিল, এটা তার পরিবার জানে।
তার পেছনে একটা ক্ষোভ ছিল, এটা তার পরিবার বুঝতে পারতো, কিন্তু হত্যা করবে এটা তারা। লাস্ট 6 মাসে ভোলা কয়েকটা হত্যাকাণ্ড হয়েছে, লালমোহন একটা, ভোলা ভূমিকার একটা, সব মিলিয়ে স্যার আইন শৃঙ্খলার বিষয়টা আপনি কি কিছু বলবেন কিনা এই কোন অবলম্বন? ঘটনাটা একটু বলেন তো। লালমোহন একটা চুরি করতে যায়, একটা মহিলা, বৃদ্ধ মহিলা মারা। ও ওইটা লালমোহনের যেটা হয়েছে, না না একটা করে বলি, একটা করে বলি। লালমোহনের যে বৃদ্ধ মহিলা বাসায় যিনি মারা গেছেন, এইটা আমরা মোটামুটি নিশ্চিত হয়েছি, তদন্তের সাথে আমরা পুরোপুরি আপনাকে বলছি না, মোটামুটি নিশ্চিত হয়েছি কারা এই কাজটা করেছে। আমাদের তদন্ত চলছে, অভিযান চলছে। আমরা যখন একটা মোটামুটি সফলতার দ্বার প্রান্তে আসবো, আমরা অবশ্যই আপনাদেরকে বরাবরের মতো অবহিত করবো। আরেকটা কি বললেন? স্যার কাজল হত্যা রিস্কা স্যার দৌলত খানের যে কাজল হত্যা রিস্কা বিক্তরাকে লাশ পাইছে পশ্চিম ইলিশে, এটা কি নৌ পুলিশ করছে না? তোমার কাছে আছে? আর সর্বোপরি গত 6 মাসে মার্ডারগুলো নিয়ে একটা কিছু কোন বলেন। মার্ডারটা বললে ভালো হবে। 6 মাসের মার্ডার বললে তো হবে না। লালমোহন মার্ডার হয়েছে, 3টা রিকশা চালক মার্ডার হয়েছে। ওভারঅল আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা অবনতি। একটা একটা করে বলেন, তাহলে বলতে পারবো। সবগুলো মার্ডার নিয়ে আপনাদের অবস্থান জানতে চাইছি। হ্যাঁ, সবগুলো মার্ডার নিয়ে আপনাদের অবস্থান। আমরা প্রত্যেকটা খুন না শুধু চুরি, ছিনতাই, যেটাই হোক, সেই প্রত্যেকটা অপরাধকে অপরাধের সাথে নেই এবং প্রত্যেকটার ভিতরেই ঢোকার চেষ্টা করি। কোনো ঘটনা হয়তো দ্রুত মানে আমরা তথ্যটা উদ্ঘাটন করতে পারি, কোনোটা একটু পেতে কিছুটা বিলম্ব হয়, কিন্তু প্রত্যেকটারই গুরুত্ব আমাদের কাছে সমান। প্রত্যেকটা নিয়েই কাজ করছি। আরেকটা বিষয় হচ্ছে এই খুন বিষয়টা, এইটা আসলে আপনি টহল বাড়িয়ে বা আপনার পুলিশের সংখ্যা বাড়িয়ে এটা খুব কঠিন এটা নিবারণ করা, কারণ এটা ব্যক্তি বিশেষে খুব পরিকল্পিতভাবে এটা করে। যেমন ধরেন আমরা এই যে আলোচিত যে কোনটা নিয়ে কথা বললাম, যেটা যে নোমানী সাহেবের, এইটা নিয়েও তো অনেকে অনেক কথা বলার চেষ্টা করেছে। অনেকেই আপনার এটাকে রাজনৈতিকভাবে নেয়ার জন্য নানা রকমের বক্তব্য বিবৃতি দিয়েছে, কিন্তু ঘটনাটা কিন্তু সেরকম না। আমরা কিন্তু কোনো কথাই নিজেরা প্রভাবিত হই না, আমরা আমাদের মতো তদন্ত কার্যক্রমটা চালিয়ে গিয়েছি। অন্যান্য যে এই হত্যার ঘটনাগুলো বলছেন, সেগুলো নিয়ে আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি। যখনই আমরা সেগুলো উদ্ঘাটন করতে পারবো, আমরা আপনাদেরকে অবহিত করব। স্যার আরেকটা বিষয় একটু প্রশ্ন ছিল, এই সম্প্রতিকালে ভোলা যে কাচিয়া প্রেমিক রাকিব এবং মারিয়া মারা গেল ভোলা হসপিটাল থেকে বরিশাল নেওয়ার পর, মারিয়া নামে এক মেয়ে মারা গেল ভোলা কাচিয়া। সেখানে পুলিশ তদন্ত গিয়েছিল, ওই লাশ পরে মর্গে নেওয়া হয়েছিল। এটা ভোলা কাচিয়া যে মারিয়া মারা গেল প্রেমিক রাকিবের হাতের উপরেই মারা গেল অ্যাম্বুলেন্সের মধ্যে। তারপরে রাকিবের যে গার্ডিয়ান ছিল তারা ওই লাশকে মারিয়াদের উঠানে রেখে চলে গিয়েছে। মেয়ে প্রেম করে পালায় চলে গেছিল, প্রথম বছর করে দ্বিতীয়বার আবার পালায় চলে গেছিল। যাওয়ার পরে ওই তার স্বামীর বাড়িতে সে সংসার করতে অসুস্থ হয়, হসপিটালে ভর্তি হয়। হসপিটালে ভর্তি হওয়ার পর রেফার করে বরিশালে রেফার করলে সে মারা যায়। নানাবাড়ির সামনে শহরে বেরিয়ে আসে। পরে আমরা ইউরি করছি, ইউরি করে ওই একটা অপমৃত্যু মামলা হয়েছে, পোস্টমর্টেম রিপোর্ট আসার পরে যদি ওরকম হত্যাজনিত কোনো ঘটনা থাকে, তাহলে আবার নতুন করে প্রিয় দর্শক, আমরা এতদিন মাওলানা নোমানীকে হত্যার ঘটনা নিয়ে বিভিন্ন কথাবার্তাই শুনেছি। দুর্বৃত্তরা হত্যা করেছে, সন্ত্রাসীরা হত্যা করেছে, বিভিন্ন কথাবার্তাই শুনেছি। যে আজকে পুলিশের প্রেস ব্রিফিংয়ের মধ্যে তা মূল রহস্য উদ্ঘাটন হলো। তার ছেলে তাকে হত্যা করেছে, এটি তার ছেলেকে গ্রেফতারের মধ্য দিয়ে সেটি প্রমাণ হলো। যা আজ পুলিশ ভোলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক তিনি তার প্রেস ব্রিফিংয়ের মধ্য দিয়ে তা স্পষ্ট করে দিয়েছেন। এখন আমরা হয়তো সেই বিষয়গুলোই একটু প্রজেক্টরের মাধ্যমে বিষয়গুলো আমরা একটু দেখব।
বুঝি না আপনার দুদিন আগে সরকার যেমন ধরতে গেলাম জাতীয় উদ্যোগ সামনে কে বললো ধরতে যাওয়া হয়েছে? সব পুলিশগুলো ছিল সামনে থেকে ছিল সবাই আমরা ছিলাম এটা তো বলা বলি শহরের মুখ সবাই বলা বলি আপনাকে যে বলেছে উনি আপনার উত্তরটা দিতে হবে। আমার এই প্রশ্ন এটা জানা নেই, আমার এই বিষয়ে জানা নাই। আপনাকে যে তথ্য দিয়েছে উনি আপনাকে পূর্ণাঙ্গ তথ্য দিতে পারবেন। সজীব সজীব এই সবাই একটু আরো কাছে নিয়ে এলে তো হয়, তাই না? টিপু আরো টিপু আর একটু ছোট কর, ছোট করলেও তো দেখা যায়। আমি একটু আপনাদেরকে আরেকটা হচ্ছে আমাদের রেজওয়ানকে আমরা আপনাদেরকে দেখাবো না, না দেখানোর কারণ হচ্ছে সে হচ্ছে শিশু। আপনারা জানেন শিশুকে মিডিয়ার সামনে আনা যায় না। এখন আমরা একটু প্রজেক্টরের মাধ্যমে ঘটনার কিছুটা বিবরণী পুলিশ সুপার শরীফুল হক তিনি প্রজেক্টরের মাধ্যমে কিছুটা ঘটনার বিবরণী আমাদেরকে দেখাবেন। আচ্ছা, আমি একটু এই বিষয়ে বলি। আমরা যে প্রথম যে মৃত্যুর ঘটনাটা আমরা আপনাদের কাছে এখানে বর্ণনা করলাম, সেটা হচ্ছে ওনার নাম ছিল মোহাম্মদ সাইফুল্লাহ আরিফ, ওনার বয়স ছিল 30, আর ওনার যে ঠিকানা যেটা আমরা এখানে দিয়েছি দেখেছেন, এটা আপনারাও জানেন। আর ওনার একটা রাজনৈতিক পরিচয় ছিল, উনি ছিলেন উপজেলা সদর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি। ওনার বাবার নাম হচ্ছে মোহাম্মদ বশিরউদ্দিন, উনি অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। আর হচ্ছে ওনারা 2 ভাই বোন ছিলেন। ওনার বোনের নাম হচ্ছে মমতাজ বেগম। আর ওনার সুরতহাল রিপোর্টটা একটু আমরা আপনাদেরকে দিয়েছি, কারণ অনেকের ভিতরে হয়তো এই প্রশ্নটা থাকতে পারে। আমরা যেটা ওই সময়ই সুরতহাল, আমরা তো হত্যা মামলা হিসেবেই তাকে নিয়েছিলাম, কিন্তু এই জন্য সুরতহালটা আমরা ওভাবেই নিয়েছিলাম। আমরা যে সুরতহালটা একটু আপনাদেরকে বিশ্লেষণ করে দেখাবো। সেটা হচ্ছে তার আমরা যখন যাই, যদিও তার বাবার বক্তব্য মতো সেটা উপর অবস্থায় ছিল, আমাদের পুলিশ যখন যায় সেটা কিন্তু চিত অবস্থায় পেয়েছে। মানে চিত মানে আকাশের দিকে উল্টানো ছিল, কারণ এই ওনার বাবাই এটা উল্টেছিল তার ওই মৃতদেহটাকে চিহ্নিত করার জন্য। আর মাথার সামনের বাম অংশে রক্তাক্ত থেতলানো গর্ত সহ বাম অংশে এই একটা বড় ইনজুরি ছিল, এবং আমরা যতটুকু জেনেছি পোস্টমর্টম থেকে স্কালটা ভেঙে গেছিল। স্কাল মানে হচ্ছে যেটা ওই এটাকে বাংলায় কি বলে, খুলি। আর হচ্ছে ডান হাতের কবজি ভাঙা। আমরা ছবিটা দেখাবো আপনাদেরকে। এই 2টা ইনজুরির বাইরে আমরা তার বডিতে আর কোনো ইনজুরি পাই নাই। তো তারপরে যেটা হয়েছে, এই যে এইটা ছিল তার বাসার বাড়িটা। আপনারা অনেকেই হয়তো গিয়েছেন ওখানে, অনেকে জানেন, দেখেন, আবার সংবাদ সংগ্রহের জন্য গিয়েছেন। এইটা ছিল তার বাসার চৌহদ্দি। আর হচ্ছে এই যে 3 তলা ভবন, এই যে সিঁড়ি, এই যে এইখানে ঘটনাটা, এই যে এখানে এটা আমরা আরো বড় করে আপনাদেরকে দেখাবো। এই জায়গা থেকে উনি পড়ে গেছেন, এই জায়গাটায় পড়ে, এটা আমরা দেখাবো আপনাদেরকে। 2য় 3য় তলার রেলিং এখানে লেখা আছে। আমি একবার বলেছি, আমি শুধু একটু দ্রুত আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনাদের আরো প্রোগ্রাম আছে। তার দেহটা আমরা যখন যাই এইভাবে পড়েছিল। এইদিকে ওই যে বস্তা টস্তা আছে, ওনার বাবা হয়তো সরাইছে, পরে হয়তো নাড়াইছে, কান্নাকাটি করছে, নিজের ছেলে, এটা হওয়াটাই স্বাভাবিক। আর এই হাতটাই যে ডান হাতটা ভাঙা ছিল, এই 2টা ইনজুরি আমরা পেয়েছি। এই যে এই বাম দিকে এই থেতলানো ছিল, আর ওই যে আগে যেটা দেখালাম আমরা,
এই ডান হাতে ভাঙা। এই দুইটার ইনজুরির বাইরে আমরা বডিতে তেমন কোনো আঘাত আমরা পাই নাই। তো আর এই যে এটা আরেকটু বড় করে দেখাচ্ছি, এই জায়গাটা ভাঙা ছিল, এখানে একটা বাঁশ ছিল, এইখান থেকে এখানে পড়ে এই যে বাঁশটা দেখছেন, এই বাঁশটা মুভে ধরলে মুভ করে। তো এই যে দেখছেন এই বাঁশ আমি ক্লোজ করেছি, আমরা আরো ক্লোজ করে আছে আমাদের কাছে। এই যে এইখানে স্লিপ করে উনি পড়ে যায়। এই যে এখানে একদমই নতুন ভাঙা, এটা ভাঙা। এই আরেকটু খেয়াল করেন, এই যে দেখছেন এই সোজা খেয়াল করছেন, এইখানে কিন্তু এই জায়গাটায় ডেড বডিটা পড়েছে। আর এই যে সিমেন্টের বস্তা টস্তা আছে, জাস্ট এই জায়গায় কিন্তু উপর থেকে দেখলে এই জায়গায় পড়া ছিল ডেড বডিটা। তো এই যে এইটা নিচের তলায় এই কিছু অংশ পেয়েছি আমরা। এগুলো উনি যে ওই যে সিগারেট খেত, পায়চারি করতো প্রচুর, ওনার ঘরেও আমরা সিগারেট পেয়েছি, সিঁড়িতেও আমরা সিগারেটের এরকম পাট পেয়েছি, এই ধরনের প্রচুর সিগারেট পেয়েছি। আর এই যে ভাঙা অংশগুলো নিচে যেটা পড়েছে, ওই থালায়ের ভাঙা অংশ নিচে যেই জায়গায় এদিকে তার ডেড বডিটা ছিল, আরো বড় করে দেখা খেয়াল করেছেন। এখানে বাকি কথাবার্তা কিছু আছে, আমরা পিক্টোরিয়াল একটা দিলাম, ওইটা দেখো। এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ। তাহলে পরেরটা দেখো। আচ্ছা, এটা হলো আমাদের আমিনুল হক। তো আমরা ওনার পেশা আমরা জানি, ওনার নাম, ওনার বাবার নাম এনামুল হক, ওনার ওটা নিজের পৈতৃক বাড়ি, উনি উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন। আর ওনার পেশা ছিল, উনি দারুল হাদিস কামিল মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন, প্লাস হচ্ছে ওই পরিচালকও ছিলেন নুরানি হাফিজিয়া মাদ্রাসা, যেটা ওনার জন্মবাদ ওনার বাবার নামে করা। আর হচ্ছে বায়তুন নূর জামে মসজিদের সিনিয়র সদস্য এবং উপজেলা মসজিদের খতিব ছিলেন। উনি ইসলামী আন্দোলন, ঐক্য আন্দোলনের ভোলা জেলার সাধারণ সম্পাদক ছিলেন, এইটুকু আমরা জেনেছি ওনার পরিবারে। আর ওনার পরিবারের পরিচিতি হচ্ছে 2 ছেলে 1 মেয়ে। রিদওয়ানুল হক হচ্ছে তার বড় ছেলে, আলিমে অধ্যয়নরত। আদনানুল হক ছোট, আর একটা মেয়ে আছে তাবাসসুম রাদিয়া, তার বয়স 13, 8ম শ্রেণীতে অধ্যয়ন। আর ওনার স্ত্রীর পরিচয় এখানে আছে, তার ভাইদের পরিচয় আছে, এগুলো আমাদের খুব বেশি আলোচনার বিষয় না, এই জন্য স্কিপ করছি। ওনার বডিতে যে আমরা ক্ষতগুলো পেয়েছিলাম, এখানে দেখেন 1, 2, 3, আর ঘাড়ের পিছনে একটা আছে, আমরা একটু পরেরটা দেখি। খেয়াল করছেন এই 4টা বড় স্পট পেয়েছি। এখানে বুকের কাছে একটা দাগ ছিল, ওটা যে ছুরি নিয়ে যখন টানা হেঁচড়া করে তখন বুকে একটা আঁচড় লেগেছিল। ওনার যে বডি খালি গায়ে ছিল, এটা আমাদের উইটনেসটা আগেই আমাদেরকে বলেছে। আমরা প্রথম থেকেই নিশ্চিত, মানে একটা ধারণা ছিল যে খুব কাছের কেউ। আমরা এটা নিয়ে কথা বলছিলাম যে ওখানে যাদেরকে পেয়েছে, আমাদের বারবারই বলছিলাম যে এমন কেউ করেছে যাদের সামনে উনি খালি গায়ে বসে বা থাকে। আর ওনার যখন এই ঘটনাটা ঘটে, তখন তো ওনার গায়ে পোশাক ছিল না। এই যে রক্তাক্ত তার ঘরটা, এই যে এইভাবে ল্যাপটপ ডেস্কটপটা তার খোলা ছিল, চেয়ারগুলো এরকম ছিল না, এইখানে ছিল, কিন্তু পরবর্তীতে এই ঘরটাকে সিকিউর করার জন্য চেয়ারগুলো এখানে রাখা হয়েছে, কেউ যেন না হয়। এই যে এটা হলো ওনার বসত বাড়ি, এটা হলো মেইন গেট, এই গেট দিয়ে ঢোকে মূল ফটক। এই গেটটা আটকানো ছিল। আর হচ্ছে এইটা তার ঘরে ঢোকার এই যে দরজা। ওই রেদওয়ানের বক্তব্য মতো এই সিঁড়িতে কিছু সময় সে বসেছিল ঘরে ঢোকার আগে। আর এইটা হলো পেছন দিকে বেড়া, যেটা দিয়ে এটা থেকে ভেঙে জহুরুল এবং আরিফ যারা ঢুকেছিল, এটা দিয়ে ভেঙে তারা ঘরে ঢুকছিল। ওই যে যখন তার নোমানি সাহেব যখন ছিল, চিৎকার করছিল, এই ছুরিটা দিয়ে তাকে আঘাত করে মারে। এইটা আমরা উদ্ধার করেছি। এই ঘড়ি, এটা আপনারা জানেন যারা প্রথম ছিলেন, এই ঘড়িটা তার বাসা থেকে আমরা জব্দ করেছিলাম। রক্তাক্ত, রক্ত মাখা, এইটা ডিএনএ করানো যাবে।
ওর বাবারটাও আসবে, ওরটাও আসবে। একটু মাথায় রেখে বাবারটাও আসবে, হ্যাঁ, ওর বাবারটাও আসবে, ওরটাও আসবে। এটা প্রথমেই যখন আঘাত করে তখন এই টানা স্ট্রাপ এক পর্যায়ে ওর বডিটা ছিঁড়ে যায়, ওটা নিয়ে যেতে পারে না। এটা কিসের ছবি দিত? এই যে মাছ, যেটা আমরা প্রথম দিনই জব্দ করি। এটা আপনারা জানেন যারা যে শুরু থেকে আমাদের সাথে ছিলেন, এগুলো কিন্তু একদম আগেই করা, তাই না? যারা ওইখানে ঘটনাস্থলে আমাদের সঙ্গে শুরু থেকে এই গেঞ্জিটা এইভাবে ছিল, এইভাবে ব্যাগে ছিল। এটা তার পরিকল্পনা ছিল শার্টটা ফেলে দিয়ে এই গেঞ্জিটা পরে সে বের হয়ে চলে যাবে, ঠিক আছে? আর হচ্ছে এগুলো আমরা পেয়েছি, এগুলো ওইগুলো আমরা এমনিতেই নিয়েছিলাম যে এটা কি অন্য কেউ কিনা, সিগারেটের কিছু খোল টোল পেয়েছি, কিন্তু এটার সাথে খুব বেশি রিলেভেন্সি আমরা পরে পাই না। ওই যে গাছে ধরে সে পার হয়েছিল, ওই গাছে ব্লাড শেড পেয়েছিলাম প্রথম দিনই আমরা পেয়েছি। আপনারা জানেন, অনেকেই জানেন যারা ওইখানে ছিলেন, আমরা ব্লাডের স্পট ওখানে পেয়েছি। যেদিক দিয়ে লাভ দিয়ে, যে এইখান দিয়ে লাভ দিয়ে সে পার হয়, এই যে এই জায়গাটাতে, হ্যাঁ, এটার উপর দিয়ে লাভ দিয়ে সে এখানে নেমে ওই পিছন বাড়ির এই গাছে আমরা কলা পাতায় ব্লাড শেড পেয়েছিলাম। এই মোটামুটি। তো আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ আমাদের আহ্বানে আপনারা এসেছেন। আর কোনো প্রশ্ন আছে কারো? এখন পর্যন্ত আমরা ওনাদেরকে প্রেস রিলিজের কাগজগুলো দিয়েছো, এই দুইটাই দিয়ে দাও প্রেস রিলিজের কাগজ। অবশেষে দুটি খুনেরই রহস্য উদ্ঘাটন হলো। ভোলার শহরের যে কালীবাড়ি এলাকায় ছাত্রলীগের যে আরিফ হত্যার বিষয়টি আমরা জেনেছি, আসলে সেটি হত্যা ছিল না, সেটি তার বাড়ির ছাদ থেকে সে পড়ে তার মৃত্যু হয়েছে, এমনটি কিন্তু বিষয়টি পুলিশের তদন্তে বেরিয়ে আসছে। এমনকি মাওলানা আমিনুল হক নোমানির হত্যার বিষয়টি আমরা নিশ্চিত হতে পেরেছি, যদিও তার ছেলে তাকে হত্যা করেছে, এটিও পুলিশের তদন্তে যা স্পষ্ট হয়েছে। এরই মধ্যে ভোলার পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক তার দীর্ঘ সময়ের প্রেস ব্রিফিংয়ে, সাংবাদিকদের উপস্থিতিতে প্রেস ব্রিফিংয়ে যার সকল আন্তঃপান্ত উঠে আসছে। দর্শক, এ পর্যন্তই, আবার অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আপনারা থাকুন এসকে নিউজের সাথে।